অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্টের পাসওয়ার্ড নিরাপদ জায়গায় সংরক্ষণ করুন। আমরা যে এতক্ষণ যে আমরা গত ক্লাসে পড়লাম যে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারের জন্য আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেগুলা। তো এখন যে পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করলাম সেটাকে একটা নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। কোনো কম্পিউটারে অ্যাডমিনিস্ট্রেটর নামক ইউজার ওই কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে, এটা আমরা জানি। তাই এর আগে যে পাসওয়ার্ড দেওয়া হয় তা নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হয়। কারণ যেহেতু কম্পিউটারের সব কার্যক্রম একটা অ্যাডমিনিস্ট্রেটর নিয়ন্ত্রণ করবে, তো তার পাসওয়ার্ডটা হচ্ছে খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। তো এই পাসওয়ার্ডটা কি করতে হবে, নিরাপদ জায়গায় সংরক্ষণ করতে হবে। আর তা করতে হলে কি করতে হবে, পাসওয়ার্ড মুখস্থ করার চেয়ে কোথাও লিখে রাখলে বা ফাইলের রেকর্ড আকারে রাখলে অথবা মোবাইল ফোনে সেভ করে রাখলে অনেক বেশি নিরাপদ থাকবে। তবে তা যেন অন্য কোনো পক্ষ বা কারো কাছে না যায় সেদিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। অর্থাৎ আমরা পাসওয়ার্ডটা কোথায় কোথায় রাখতে পারি, মুখস্থ করার থেকে আমরা কোথাও কোথাও লিখে রাখতে পারি, কোনো ফাইলের মধ্যে রাখতে পারি, কিংবা মোবাইলে আমরা সেভ করে রাখতে পারি, যেন অন্য কেউ সেটা না দেখে। তাহলে কি হবে, আমাদের কম্পিউটারটা নিরাপদ ব্যবস্থায় কোনো বিঘ্নিত হবে না। আচ্ছা, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট গুলো সুরক্ষিত করা। কোনো নেটওয়ার্কের সিগন্যাল কম্পিউটারের মধ্যে একাধিক ব্যবহারকারী বা ইউজার থাকতে পারে। তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর নামক অ্যাকাউন্টটি সবচেয়ে বেশি নিরাপদ ও সুরক্ষিত থাকে। এটি একটা ডিফল্ট অ্যাকাউন্ট যাকে অ্যাক্টিভ ডিরেক্টরি বা কি ডোমেইন কন্ট্রোল, সদস্য সার্ভার, ক্লায়েন্ট, নেটওয়ার্ক পরিবারের সর্বোচ্চ সুবিধা প্রদান করে। অর্থাৎ এটা হচ্ছে এমন একজন পার্সন যে হচ্ছে কি করে, সব ধরনের অ্যাকাউন্টকে সে নিয়ন্ত্রণ করে, সার্ভার নিয়ন্ত্রণ করে, ক্লায়েন্ট নিয়ন্ত্রণ করে, নেটওয়ার্কিং নিয়ন্ত্রণ করে, সবকিছু কন্ট্রোল তার কাছে। যদি সার্ভারের অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকাউন্ট হয় তবে অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট রক্ষার উপর ফোকাস করতে হবে। অর্থাৎ এই অ্যাকাউন্টের প্রভাব অনেক, এবং এই এই এবং তাই একে কি সুরক্ষিত পরিমণ্ডলে রাখতে হবে। এখন অ্যাক্টিভ ডিরেক্টরি লেভেলের বেশ কয়েকটা অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, আবার নাও থাকতে পারে। একটা থাকতে পারে কিংবা অনেকগুলা অ্যাডমিনিস্ট্রেটর থাকতে পারে, তবে প্রত্যেক ডোমেইনে অন্তত একটা অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্ট কি থাকে, অবশ্যই থাকে, যা সেই ডোমেইনের সমস্ত কার্যাবলী নিয়ন্ত্রণ করবে। তাই এই অ্যাডমিনিস্ট্রেটরের পাসওয়ার্ড অবশ্যই কি অত্যন্ত সুরক্ষিত রাখা হচ্ছে আমাদের কাজ। অপারেটিং সিস্টেমের অন্যান্য সফটওয়্যার ইনস্টলেশনের ক্ষেত্রে নিরাপত্তা আপডেট প্রয়োগ। অর্থাৎ কোনো কম্পিউটার অ্যান্টিভাইরাস ইনস্টল করা থাকলে তখন তাতে নতুন সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ইনস্টল করতে গেলে একটা ওয়াইজার আসে, যা জানতে চায় হচ্ছে ওই সফটওয়্যারটা কিংবা অপারেটিং সিস্টেমটা কম্পিউটারের জন্য নিরাপদ কিনা নাকি বিপজ্জনক, কোনো সমস্যা আছে কিনা। যদি নিরাপদ হয় তবে বিভিন্ন কি ইনস্টলেশন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, অথবা ইনস্টলেশন প্রক্রিয়া বাতিল হয়ে যাবে যদি সেটা নিরাপদ না হয়। এবং বলছে অপারেটিং সিস্টেম এবং অন্যান্য সফটওয়্যারের নিরাপত্তা আপডেট ডাউনলোড করা, সংগ্রহ করা এবং প্রয়োগ করা। অর্থাৎ আমরা কিভাবে বিভিন্ন ধরনের সফটওয়্যারের আপডেট ডাউনলোড করব বা সংগ্রহ করব এবং সেটাকে প্রয়োগ করব। কোনো কম্পিউটার এই অপারেটিং সিস্টেমে ইনস্টল করার পর, কোনো কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল করার পর এর সিকিউরিটি অপশন আপডেট করতে হলে ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়। ঠিক একইভাবে কোনো সফটওয়্যার আপডেট করতে হলে সিকিউরিটি আপডেট ক্লিয়ারেন্স লাগে। কারণ কি, কারণ অনেক সময় সফটওয়্যারের মধ্যে কি ভাইরাস আক্রান্ত ফাইল থাকে, সফটওয়্যারের মধ্যেও কিন্তু ভাইরাস আক্রান্ত বিভিন্ন ফাইল থাকে। তাই ইনস্টলকৃত অ্যান্টিভাইরাস তখন নিরাপত্তার খাতিরে নতুন ডাউনলোডকৃত যে ফাইলগুলো আছে সেগুলোকে ক্লিক করে। যদি ইনফেক্টেড কিছু থাকে তাহলে কি অবহিত করে, আর না, আর যদি অবহিত করে মানে কি আমাদেরকে ইনফর্ম করে, আর যদি না থাকে তাহলে কি পরবর্তী কার্যক্রমগুলো শুরু করে দেয়। এখন ডাউনলোডকৃত যে ফাইলগুলো কম্পিউটারে অ্যান্টিভাইরাস সংক্রমিত করতে পারে, তাই অপারেটিং সিস্টেম বা অন্যান্য সফটওয়্যারের নিরাপত্তা বলয় আপডেট করা হয়। অর্থাৎ আমি যে ফাইলগুলো ডাউনলোড করছি সেগুলো কি করতে পারে, বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেমে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করতে পারে। কারণ কি ফাইলের মধ্যে যদি ভাইরাস থাকে তাহলে, আর যদি তা না হয় তাহলে কম্পিউটারকে সংক্রমিত করার পরে সংক্রমণকারী ম্যালওয়্যার দ্বারা তথ্য চুরি করতে পারে।
অর্থাৎ আমি যে ভাইরাস গুলো আসছে বা সেই যদি ম্যালওয়্যার হয়ে থাকে তাহলে সে কি করবে, আমার কম্পিউটার থেকে বিভিন্ন ধরনের ডেটা বা ইনফরমেশন চুরি করতে পারে, পাস করতে পারে, এবং আক্রমণকারী ম্যালওয়্যারকে আক্রান্ত কম্পিউটারের নিয়ন্ত্রণ করতে অনুমতি দেয়। অর্থাৎ যদি আমার কম্পিউটারে একটা ম্যালওয়্যার আক্রান্ত হয়ে থাকে বা একটা ম্যালওয়্যারের প্রেজেন্স থাকে, তাহলে সে কি করতে পারে, আমার কম্পিউটারটাকে পুরোপুরি ভাবে নিয়ন্ত্রণ করতে পারে। অর্থাৎ সে আমার কম্পিউটার পরিচালনা করতে পারবে, ইউজ করতে পারবে, এবং কি না হলে তো ডেটা পাস করবে কিভাবে, সে হচ্ছে আমার কম্পিউটারটাকে সে ইউজ করতে পারবে ওই ম্যালওয়্যারটা, এই ম্যালওয়্যারের মাধ্যমে, এবং আমার কম্পিউটারে যত ডাটা আর ইনফরমেশন সেগুলো পাস করে ফেলবে। সফটওয়্যারটা এমন ভাবে ব্যবহার করে যা এটির মূল উদ্দেশ্য নয়। তাই এই সিকিউরিটি আপডেট ঝামেলার কাজ মনে হলেও, এটা আমি সিকিউরিটি আপডেট করতে গেলে এই ঝামেলাগুলো হয়ে থাকে, যে ফাইলের সাথে ভাইরাস আসতে পারে, ম্যালওয়্যার আসতে পারে, তার ম্যালওয়্যার আসলে তো আমাদের ডেটা ইনফরমেশন চুরি হবে। তো এই সিকিউরিটি আপডেট এগুলো হচ্ছে ঝামেলার কাজ মনে হলেও এটা ব্যবহারকারীর ইন্টারনেট নিরাপত্তার জন্য একটা প্রতিরোধমূলক পরিমাপ হিসেবে কাজ করে। অর্থাৎ এখানে ঝামেলা থাকলেও এটি কি ব্যবহারকারীর জন্য অনেক বেশি হেল্পফুল। তারপর বলছে যে পরবর্তীকালে যে বার্তাটি আপডেট করার সময় আসে তা বিলম্ব ঘটানো উচিত, এবং ইনস্টলেশন আপডেট বাটনে ক্লিক করে আপডেট করে ফেলা উচিত। অর্থাৎ তারপরে একটা কি ইনফরমেশন বার্তা আসবে, মানে কি একটা পপ আপ উইন্ডোজ আসবে যেখানে লেখা থাকবে ইনস্টল বা আপডেটের একটা বাটন থাকবে, সেখানে আমরা ক্লিক করে আপডেট করে ফেলবো। এখানে একটা পিকচার দিছে, এতক্ষণ যে কথাগুলো বলা হয়েছে সেই সম্পর্কে এখানে একটা পিকচার দেওয়া আছে। তারপর বলছি কি নতুন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে লাইসেন্স যাচাই করা। অর্থাৎ আমি নতুন যদি একটা সফটওয়্যার ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমাকে ফার্স্ট কি করতে হবে, সফটওয়্যারের লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিতে হবে। যখনই কম্পিউটারে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করা হয়, তখন প্রথমেই দেখতে হবে সফটওয়্যারটা লাইসেন্সকৃত কিনা। যদি লাইসেন্সকৃত হয় তবে অবশ্যই এর প্রোডাক্ট আইডি বা সফটওয়্যারের যে ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সার্চ দিলে পাওয়া যাবে। অর্থাৎ আমার সফটওয়্যারটা যদি লাইসেন্স থাকে, তাহলে তার যে প্রোডাক্ট আইডি আছে সেই প্রোডাক্ট আইডিটা আমি ওই সফটওয়্যারটা যে ম্যানুফ্যাকচার প্রতিষ্ঠানের তাদের ওয়েবসাইটে যদি আমি সার্চ দিই তাহলে সেটা পাওয়া যাবে। কিংবা আমি যদি গুগলে সার্চ দিই তাহলে আমার সেখানেও পাওয়া যাবে। কি দিয়ে, প্রোডাক্ট আইডি দিয়ে সার্চ দিলে। তার মানে নতুন সফটওয়্যার ইনস্টলেশনের পূর্বে এর সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই কি ভেরিফাই করা আবশ্যক। অর্থাৎ আমি যে একটা সফটওয়্যার ইনস্টল দিতেছি, ধরো ধরেন আমাকে বলা হলো আমি দোকান থেকে একটা লাইসেন্সকৃত সফটওয়্যার কিনে আনলাম। ধরেন আমি দোকান থেকে কিনে আনলাম একটা সিডি, লাইসেন্স করা একটা উইন্ডোজ। বাট এখন আমাকে বলা হয়েছে যে লাইসেন্স করা, এখন এটা আদৌ লাইসেন্স করা নাকি করা না সেটা ভেরিফাই করার জন্য আমাকে অবশ্যই ওই সিডির যে প্রোডাক্ট আইডি, ওই উইন্ডোজের যে প্রোডাক্ট আইডি সেটা লিখে সেই প্রোডাক্ট আইডি দিয়ে যদি আমি সার্চ দিই, তাহলে যদি আমার প্রোডাক্টটা শো করে ওয়েবসাইটে, তাহলে হ্যাঁ সেটা ভেরিফাই করা। যদি শো না করে তার মানে এটা ভেরিফাই করার পরে আমি কি পাইলাম, যে এটা লাইসেন্স কৃত সফটওয়্যার না। লাইসেন্স থাকলে সেটা শো করবে, লাইসেন্স না থাকলে সেটা শো করবে না। তারপরে বলছে এই যে কিভাবে আপডেট করতে হয়, যে আপগ্রেড টু উইন্ডোজ 10। আচ্ছা, ইনস্টলেশনের উৎস, ডিস্ক, ডিরেক্টরি, ফাইল, স্বাক্ষর যাচাই। অর্থাৎ আমরা যে ইনস্টলেশন করি বিভিন্ন, সেক্ষেত্রে আমাকে বিভিন্ন ড্রাইভ আছে, ফাইল আছে, ডিরেক্টরি আছে, সেগুলো কি যাচাই বাছাই করতে হবে। এখন দেখেন কম্পেয়ার ডিরেকশন অপশন, এখানে গেলে কি হবে, যে জেনারেলে বিভিন্ন ধরনের অপশন পাওয়া যায়। চেক ডিরেক্টরি স্ট্রাকচার, চেক এক্সট্রা ডিরেক্টরিজ, তারপরে চেক এক্সট্রা ফাইল, চেক ফাইল সাইজ, চেক ফাইল মডিফিকেশন ডেট, এগুলো। এখন ইনস্টলেশনের পূর্বে কার্যক্রমের পূর্বে উৎস ডিস্ক ডিরেক্টরি ফাইলের স্বাক্ষর অবশ্যই যাচাই করে নিতে হবে। এজন্য সফটওয়্যারের যে কম্পিউটার ডিরেক্টর অপশন আছে সেই সকল অপশনে যা যা দরকার সেগুলো সিলেক্ট করে তা যাচাই বাছাই করতে হবে। অর্থাৎ এই যে কম্পিউটার ডিরেকশন যে অপশন, এখানে স্ক্রিনশট দেওয়া আছে, এখানে গিয়ে আমার যেই অপশন সম্পর্কে আমি জানতে চাচ্ছি সেখানে ক্লিক করে আমি জেনে নিব। বিফোর সাইনিং, আফটার সাইনিং, অর্থাৎ কন্টেন্ট অফ জিপ। আচ্ছা, তারপরে কি সেন্ট্রাল ডিরেক্টরি, ইন্ড অফ সেন্ট্রাল ডিরেক্টরি, আর আফটার অর্থাৎ আমি সাইন ইন করার আগে আমাকে এই
তিনটা স্টেপ ফলো করতে হয়, সাইন ইন করার পরে আমার এই চারটা স্টেপ ফলো করতে হয়। অন্যদিকে কোনো ডিস্ক বা ডিরেক্টরি বা ফাইলের সাইনিং এর গঠন অবস্থা অবস্থান ভেদে দুই প্রকার হয়ে থাকে। তাহলে কি, সাইনিং এর পূর্বে এতে তিনটা অংশ থাকে, যে যেটা বললাম যে সাইনিং বিফোর সাইনিং এ তিনটা স্টেপ থাকে, তিনটা অংশ থাকে, এই যে তিনটে অপশন বলে দিছে। আর সাইনিং এর পর সাথে যুক্ত হয়ে এপিকে সাইনিং, এপিকে সাইনিং ব্লক অর্থাৎ কোনো ফাইল বা ডিরেক্টরি বা সোর্স ডিস্কে সাইনিং এর ফলে আলাদা একটা কি অংশ যুক্ত হয়। এই যে এইটা, বাকি তিনটা ছিল, এটা এখানে আছে, এটা এখানে আছে, এটা এখানে আছে, কিন্তু আলাদা একটা অপশন যুক্ত হয় এপিকে সাইনিং ব্লক, অর্থাৎ তখন চারটা চারটা স্টেপ হয়ে যায়। তারপর বলছে কি, বিশ্বস্ত সফটওয়্যার ইনস্টলেশন, সবকিছু যাচাই করার পর বিশ্বস্ত সফটওয়্যার ইনস্টল করা যাবে। আর এই ইনস্টলেশনের সময় নিম্নোক্ত অপশনটি আসবে একবার, আবার আরো একবার নিশ্চিত হওয়ার জন্য। যদি সব ঠিকঠাক থাকে তাহলে ইয়েস বাটনে ক্লিক করতে হবে, আর না হলে নো বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ এই যে trusted software, trusted install software. Okay, do you want to allow this following program to make change to your computer? অর্থাৎ আমার এই যে নতুন একটা আমি সফটওয়্যার ইনস্টল করতেছি, তার ফলে কি হচ্ছে, আমার কম্পিউটারে কিছু পরিবর্তন আসবে, তো সেটাই বলতেছে যে তুমি কি এই প্রোগ্রামটাকে অ্যালাউ করবে, তোমার কম্পিউটারে কিছু চেঞ্জ আসবে, তোমার কম্পিউটারে কিছু চেঞ্জ আসবে, তাহলে কি তুমি এই প্রোগ্রামটা অ্যালাউ করবে? যদি ইয়েস হয় তাহলে ইয়েস, অর্থাৎ আমি যদি ইনস্টল করতে চাই তাহলে ইয়েস, আর যদি আমি ইনস্টল করতে না চাই তাহলে নো। এখন ক্লিক ইয়েস অর নোতে ক্লিক করতে হবে। তারপরে কি, সাধারণত সবকিছু ঠিকঠাক থাকে, তাই ইয়েস বাটনে ক্লিক করলে করা হলে তিন নম্বর অপশনটা আসবে। এই যে আমি যদি এখন এখান থেকে যদি আমি এই ইয়েস বাটনে ক্লিক করি, তাহলে আমাকে এই ডিসপ্লেটা দেখাবে যে ইনস্টল প্যাসেজ দিস প্যাকেজ will run a program to determine if the software can be installed। তারপরে কি করবো, আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখন এখানে বলে দিচ্ছে যে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হয়, এই অপশন গুলো আসে শেষ পর্যন্ত যাতে সফটওয়্যারটির বিশ্বস্ততা যাচাই করে গ্রহণ ও বাতিল করার সুবিধা থাকে। তারপর বলছে কি, নিয়মিত একটা স্বতন্ত্র কম্পিউটারের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা এবং নিরাপত্তায় ব্যাঘাত ঘটলে তা রেকর্ড করা এবং সম্ভাব্য ব্যবস্থা নেয়। একটা সিঙ্গেল কম্পিউটারে যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তার নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটা কি নিশ্চিত করা যায়। তবে কখনো কোনো ধরনের সমস্যা হলে তা রেকর্ড করে রেখে অতি সত্বর কি, যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে তাকে জানাতে হবে। তারপর বলছে পুরো ব্যবস্থা নিরীক্ষণ ও নিয়মিত সম্ভাব্য দুর্বলতার জন্য পর্যবেক্ষণ করা, অর্থাৎ কম্পিউটারের পুরো সিস্টেম বিশেষ করে সফটওয়্যার ইনস্টলেশন করার পর নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হয়। কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি সমস্যা থাকে তাহলে তার সাথে সাথে জানানো, এবং এই কারণে পুরো সিস্টেমকে অ্যালার্ট রাখতে হয়। যে কোনো কম্পিউটারে নতুন সফটওয়্যার ইনস্টল করার পরে তা টেস্টিং এ রাখতে হয়। অর্থাৎ কি, আমার দেখতে হবে সফটওয়্যারটা ঠিকঠাক মতো চলছে কিনা, কোনো প্রবলেম ক্রিয়েট করতেছে কিনা, সবকিছু আমার খুব আম, খেয়াল রাখতে হবে। তবে পুরো বিষয়টির জন্য আগে পর্যবেক্ষণ ব্যবস্থা মজবুত রাখতে হয়, যাতে সহজেই কোনো গরমিল যেন চোখে পড়ে, বিশেষ করে যদি নিরাপত্তা সংক্রান্ত কোনো বিষয় হয়ে থাকে। এখন নিরাপত্তা বিঘ্নের ঘটনা শনাক্ত এবং বিস্তারিত বিবরণ নথিভুক্তকরণ। এখন ধরেন সফটওয়্যারটাতে কোনো একটা প্রবলেম হয়ে গেছে, কোনো একটা প্রবলেম আমরা পেলাম, এখন সেটা কিভাবে পেলাম সেটা শনাক্ত করা এবং এটার যে বিস্তারিত বিবরণ, এগুলা কি নথিভুক্ত করতে হবে। নথিভুক্ত মানে একটা ডকুমেন্টেশন রেডি করতে হবে সেটার জন্য, ডিটেলস এ লিখে। যখন কোনো কম্পিউটারে নিরাপত্তা বিঘ্নিত হয় বা হওয়ার মতো ঘটনা ঘটে, তখন এ ব্যাপারে অবশ্যই নথিতে রেকর্ড রাখতে হবে। অর্থাৎ এমনও হতে পারে যে ভাইরাস দ্বারা আক্রান্ত হবার কারণে জরুরি কোনো ফাইল বা ফোল্ডার মুছে গেল, বা কোনো ফাইল কি করাপ্ট হয়ে গেল, কোনো ফোল্ডার করাপ্ট হয়ে গেল, অথবা অপারেটিং সিস্টেমের সিস্টেম ফাইলগুলো মুছে গেল, ইন্টারনেট থেকে ডাউনলোড করা কোনো ফাইল ওপেন করার সাথে সাথে কি কম্পিউটারটা আক্রান্ত হতে পারে। সেটা যেভাবেই ঘটুক না কেন, শনাক্ত করা অত্যন্ত জরুরি এবং নিয়মিতভাবে সেটা নথিভুক্ত করতে হবে। এই যেখানে বলে দিচ্ছে যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কিভাবে, ইনসিডেন্ট ম্যানেজমেন্ট আমরা কিভাবে করবো। ইনসিডেন্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে
অর্থাৎ আমার কম্পিউটারে কোনো ভাইরাস অ্যাটাক হলো কিনা, ভাইরাস অ্যাটাকের কারণে কি প্রবলেম হলো, কোনো ফাইল গায়েব হয়ে গেল কিনা, করাপ্ট হয়ে গেল কিনা, লস্ট হলো কিনা, ডেটা ইনফরমেশন কোনো চুরি হচ্ছে কিনা, এগুলো সব মিলায় যে নথিভুক্তকরণ করা হয় সেটা হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। এখন আইডেন্টিফাই, অ্যানালাইজ এবং করা, কারেক্ট, তারপরে কি প্রিভেন্ট। প্রথমে আমরা আইডেন্টিফাই করব, তারপরে আমরা সেটাকে অ্যানালাইজ করে দেখবো যে কেন হলো, কিভাবে হলো, কই থেকে হতে পারে, কোনো ফাইল যে আমরা ডাউনলোড করলাম সেই কারণে হলো, নাকি কোনো সফটওয়্যার যে আমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করলাম সেই সফটওয়্যারের কোনো ফাইলের সাথে চলে আসলো নাকি, এইগুলো সব অ্যানালাইসিস করা, তারপর সেটাকে কারেক্ট করা, অর্থাৎ এটার সলিউশন কি হতে পারে সেটা বের করা, তারপর প্রিভেন্ট করা, অর্থাৎ সলিউশনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তারপরে বলতে এজন্য যে কাজগুলো করতে হবে তা হলো কি, ইনসিডেন্ট চিহ্নিতকরণ, তারপরে তা অ্যানালাইজ করা, অর্থাৎ কি প্রবলেম হলো, এটা এখানে আমি এতক্ষণ যা বললাম সেটাই, যে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কি হবে, ইনসিডেন্ট চিহ্নিত করতে হবে, তারপরে আমাকে কি অ্যানালাইজ করতে হবে, অ্যানালাইজ করা, কারেক্ট করা, তারপর প্রিভেন্ট করা, এই বিষয়গুলো হচ্ছে ইনসিডেন্ট ম্যানেজমেন্ট। অর্থাৎ কম্পিউটার নিরাপত্তা বিঘ্নিত সংক্রান্ত ঘটনা তথ্য প্রযুক্তি খাতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে সাইবার নিরাপত্তা, বিভিন্ন ধরনের প্রবলেমের ক্ষেত্রে হামলাগুলো শুধু বৈচিত্র্যপূর্ণ নয়, বরং সংখ্যা ইদানিং অনেক বেশি বেড়ে উঠছে। অর্থাৎ এখন সাইবার অ্যাটাক গুলো অনেক বেশি বেড়ে গেছে। তাই আমাদের কি কম্পিউটারকে নিরাপদ রাখতে হবে। কর্ম ও প্রতিকারের রেকর্ড রাখা, অর্থাৎ আমরা যে কাজগুলো করলাম সেগুলোরও রেকর্ড রাখতে হবে। হ্যাঁ, যখনই কোনো কম্পিউটারের নিরাপত্তা বিঘ্নিত হয় তখনই এর নিরাপত্তা বিপর্যয় রোধে কিছু কার্যকরী ব্যবস্থা নিতে হয় যাতে এর প্রতিকার পাওয়া যায়। তখন এ সকল কর্ম ও প্রতিরক্ষিত প্রতিকার সম্পর্কিত সকল তথ্য নথিভুক্ত করতে হয়। কম্পিউটারের নিরাপত্তা বিঘ্নিত হলে এর প্রতিকারের উদ্দেশ্যে কিছু থার্ড পার্টি সফটওয়্যারও ব্যবহার করা যেতে পারে। এমনকি এখানে একটা থার্ড পার্টি সফটওয়্যারের ছবি দিয়ে দিচ্ছে। কুইক হেলথ আবার নেটওয়ার্কের ক্ষেত্রেও প্রতিকারের উদ্দেশ্যে ফায়ারওয়াল সেট করা যেতে পারে, অর্থাৎ সিঙ্গল কম্পিউটারের ক্ষেত্রে ফায়ারওয়াল সেট করা যেতে পারে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেভাবেই কার্য সম্পাদন করা হোক না কেন তা অবশ্যই নথিভুক্ত করতে হবে, অর্থাৎ আমার ডকুমেন্টেশনে সেটা অবশ্যই রাখতে হবে, রেকর্ড করে রাখতে হবে। পরবর্তীতে যাতে এ ধরনের কোনো সমস্যা পড়লে এই নথিগুলো থেকে জানা যায় যে কিভাবে আমরা পূর্বে প্রতিকার পেয়েছিলাম, অর্থাৎ পূর্বে কিভাবে এই প্রবলেমটা সলভ করা হয়েছিল। সম্ভাব্য নিরাপত্তা হুমকি চিহ্নিতকরণ, বিশ্লেষণ ও প্রত্যাহার এবং সম্ভাব্য ক্ষতির ক্ষেত্রে সিস্টেম পুনরুদ্ধার করা, অর্থাৎ কম্পিউটারের প্রতি সম্ভাব্য কোনো হুমকি থাকলে তা বিশ্লেষণ করে দেখতে হবে কিভাবে এর ক্ষতি বন্ধ করা যায়, কিভাবে এর ক্ষতি দূর করা যায়, অথবা ক্ষতির কারণ বিশ্লেষণ করে দেখতে হবে যে কি কারণে ক্ষতি বা হুমকির উদ্ভব হয়েছে। এমনই অনেক হুমকি আছে যা মিথ্যা প্রমাণিত হতে পারে, আবার অনেক অনেক হুমকি সঠিক বলেও প্রমাণিত হতে পারে, তাই বিশ্লেষণ করা খুবই জরুরি। তাই সম্ভাব্য হুমকি প্রত্যাহার করার জন্য যা যা দরকার তা বিশ্লেষণের সময় চিহ্নিত হয়ে যায়। তারপর কি বলছে, স্বতন্ত্র কম্পিউটারের সম্ভাব্য নিরাপত্তা হুমকি চিহ্নিতকরণ, অর্থাৎ পসিবল সিকিউরিটি থ্রেট অফ সিস্টেম ইন আইডেন্টিফাই, অর্থাৎ আমার থ্রেড গুলো কি কি হতে পারে, একটা প্যাসিভ থ্রেড হতে পারে, একটা অ্যাক্টিভ থ্রেড হতে পারে। প্যাসিভ থ্রেডটা কি, রিলিজ অফ মেসেজ, কন্টেন্ট বা ট্রাফিক অ্যানালাইসিস। আর অ্যাক্টিভ কি, অ্যাক্টিভ হচ্ছে রিপ্লাই দেওয়া বা মডিফিকেশন অফ মেসেজ কন্টেন্ট বা কি ডেনাইল অফ সার্ভিস, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের থ্রেড পেতে পারি। অর্থাৎ আমি যখন একটা ইন্টারনেট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করলাম, তার ফাইলের সাথে কোনো ভাইরাস বা ম্যালওয়্যার আসলো, এখন আসার পরে সে কি করবে, সে কিছু থ্রেড দিবে। থ্রেডটা কি রকম হতে পারে, দুই টাইপসের হতে পারে, একটা হচ্ছে প্যাসিভ থ্রেড, একটা হচ্ছে অ্যাক্টিভ থ্রেড। প্যাসিভ থ্রেড হচ্ছে আমি যদি ওইটাকে ইনস্টল করে ফেলি তাহলে তারপরে সে একটা মেসেজ অ্যালার্ট আমাকে দিবে, তারপরে কি ট্রাফিক অ্যানালাইসিস করবে, অর্থাৎ সে কোনো কিছু না বলেই আমার ফাইলগুলোকে গায়েব করা শুরু করতে পারে বা সে অ্যাক্সেস নিয়ে ফেলতে পারে আমার কম্পিউটারে। আর অ্যাক্টিভ থ্রেড গুলো হচ্ছে কি, রিপ্লাই দিতে হবে, মডিফিকেশন অফ মেসেজ কন্ট্রোল, মেসেজ আসবে, কন্টেন্ট একটা মেসেজ কন্টেন্ট আসবে, সেটা মডিফাই হতে পারে, আবার রিপ্লাইও দেওয়া মানে বলতে পারে যে ক্লিক হিয়ার ফর, মানে ভুয়া কোনো মেসেজ হতে পারে যে ক্লিক হিয়ার ফর ইনস্টল দিস
কি ইনস্টল দিস সফটওয়্যার, এরকম বিভিন্ন ধরনের রিপ্লাই দেওয়ার জন্য বলতে পারে। এই যে বিভিন্ন ধরনের থ্রেড, যেমন একটা সিঙ্গেল কম্পিউটারে বিভিন্ন ধরনের নিরাপত্তার হুমকি আসতে পারে। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে একটা স্বতন্ত্র কম্পিউটারের জন্য অনেক হুমকি বা বিপদে ঘটতে পারে। যেমন ছোটবেলায় মা যেমন সন্তানকে অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিছু নিতে বা কথা বলতে নিষেধ করে, ঠিক তেমনি এই ক্ষেত্রেও কি একটা আদর্শ পরামর্শ দেওয়ার জন্য ভার্চুয়াল জগতের বেলায় দেয়া হয় কি আমাদের এই ভার্চুয়াল যে জগৎটা, এই ক্ষেত্রে আমরা একটা আদর্শ পরামর্শ দিয়ে থাকি। আমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট যে ব্যাংক অ্যাকাউন্টের যে রসিদ আছে বা তথ্য আছে, সেগুলো কি অপরিচিত কাউকে তো আমরা দেই না, তাই না? কিন্তু আমরা কি নিশ্চিত হতে পারি যে আমরা লগ ইন করেছি যে ওয়েবসাইটে, সেটা এমন একটা ওয়েবসাইট যা ব্যাংক বা সাইবার ক্রিমিনাল দ্বারা নিয়ন্ত্রিত নয়। সাইবার ক্রিমিনালরা কি লোকের গোপনীয় বা ব্যক্তিগত বিভিন্ন ব্যবসায়িক যে তথ্য, সেগুলো কি ভাগাভাগি করে শেয়ার করে নেয়। হ্যাঁ, অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে। আবার ওয়েবে যে কোনো ব্যক্তির এসব সম্পর্কে, এজন্য আমাদের কি ওয়েব ইউজ করার আগে এই সব সম্পর্কে সচেতন থাকতে হবে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে 10টা নিরাপত্তা হুমকি সম্পর্কে। অর্থাৎ বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি থাকতে পারে, বিভিন্ন ধরনের ভাইরাস ম্যালওয়্যার থাকতে পারে, সেগুলো সম্পর্কে আমরা এখন জানবো। তো প্রথমে কার কথা বলা হচ্ছে, একটা ম্যালওয়্যারের কথা। এটা হচ্ছে নষ্ট হয়ে যাওয়া সফটওয়্যার বা ডেটা ফাইল। এটা বৈষম্যমূলক বা বিরক্তিকর সফটওয়্যার বা প্রোগ্রাম কোডের বৈচিত্র্যের সমাহারও বলা যেতে পারে। একটা ম্যালওয়্যার যদি আমার অ্যান্টিভাইরাস যদি একটা ম্যালওয়্যার ফাউন্ড করে, বা আমার কম্পিউটারে যদি একটা ম্যালওয়্যার পাওয়া যায়, তাহলে কি প্রথমে একটা ওয়ার্নিং আসবে, যে ওয়ার্নিং ফ্রম অ্যান্টিস্পাই প্রো। অর্থাৎ অ্যান্টিস্পাই প্রো কি সফটওয়্যার, আমার অ্যান্টিভাইরাসের নাম। এখন আমার এই অ্যান্টিস্পাই প্রো যে অ্যান্টিভাইরাস, সে ফাউন্ড করছে কি একটা ম্যালওয়্যার পেয়েছে। ম্যালওয়্যার পেয়ে সে আমাকে এই পপ আপ উইন্ডোজটা দিয়ে ওয়ার্নিং দিচ্ছে যে একটা কি পাইলাম, আমরা একটা ম্যালওয়্যার পেলাম আপনার কম্পিউটারে। ফাইলটা কি, ফাইলের নামটা হচ্ছে swg.dwl, ম্যালওয়্যার গুগল টুলবার নোটিফিকেশন বিএইচও। এখন কি রিমুভ, রিমুভ একটা অপশন দেয়া থাকবে, যে রিমুভ ডেঞ্জারাস ইউনিট। অর্থাৎ আমি এখন এই যে ম্যালওয়্যারটা পাইছি, এই ম্যালওয়্যারটাকে কি করতে পারি, রিমুভ করতে পারি। এখন এই অ্যান্টিভাইরাসে রিমুভে ক্লিক করলে সে হচ্ছে কি রিমুভ করে দিবে। তারপরে বলা হয়েছে কম্পিউটার ভাইরাস ও কম্পিউটার ভাই কম্পিউটার ভাইরাস থেকে। কম্পিউটার ভাইরাস হচ্ছে একটা ক্ষুদ্র সফটওয়্যার যা একটা সংক্রমিত কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ছড়িয়ে যেতে পারে। ধরেন আমার কম্পিউটারে একটা ভাইরাস আছে, এখন আপনি আমার কম্পিউটারে থেকে পেন ড্রাইভের মাধ্যমে বা ডেটা কেবলের মাধ্যমে কোনো একটা ফাইল নিলেন বা দিলেন। এখন ধরেন আপনি আপনার কম্পিউটার থেকে কোনো একটা ফাইল পেন ড্রাইভের মাধ্যমে আমাকে দিচ্ছেন। এখন আমি কি পেন ড্রাইভটা আমার কম্পিউটারে ইনপুট দিছি, পরে আমি আপনাকে আবার ফেরত দিয়ে দিলাম। এখন কি হলো, পেন ড্রাইভের মাধ্যমে কিন্তু ভাইরাসটা চলে গেল। যখন আপনি আপনার কম্পিউটারে ওই পেন ড্রাইভটা লাগাবেন, আর আমার কম্পিউটার থেকে ভাইরাসটা চলে গেছে আপনার কম্পিউটারে একটা পেন ড্রাইভের মাধ্যমে। আবার ডেটা কেবলের মাধ্যমে চলে যেতে পারে। তো এটাই বলছে যে যে একটা সংক্রমিত কম্পিউটার থেকে, সংক্রমিত কম্পিউটার মানে কি, যেই কম্পিউটারে ভাইরাস আছে সেই কম্পিউটার থেকে অন্য একটা কম্পিউটারে ছড়ায় যেতে পারে। ভাইরাস সংক্রমিত কম্পিউটারের ডেটা নষ্ট করে, চুরি করে, মুছে দিতে পারে, এমনকি কম্পিউটারের কোনো যন্ত্রাংশও নষ্ট করে দিতে পারে। ভাইরাস অনেক সময় হার্ড ডিস্কের সব ডেটা মুছে ফেলতে পারে। অনেক সময় এক কম্পিউটারের ইমেল থেকে অন্য কম্পিউটারে ভাইরাস ছড়িয়ে পড়তে পারে, যা এমনিতে পেন ড্রাইভের মাধ্যমেও প্রায়শই ছড়িয়ে থাকে। এটা যেটা আমি বললাম একটু আগে সেটাই। তো বলছি কি, এই ভাইরাস গুলো যদি আমার কম্পিউটারে থাকে তাহলে কি হবে, বিভিন্ন ধরনের ডেটা নষ্ট হয়ে যাবে। বিভিন্ন ধরনের ফাইল ফোল্ডার, এগুলাই তো ডেটা, তাই না? এগুলা নষ্ট হয়ে যেতে পারে। কিংবা সে চুরি করতে পারে কিভাবে, ইমেলের মাধ্যমে। কিংবা মুছে দিতে পারে, গায়েব করে দিতে পারে, এমনকি করাপ্ট করতে পারে, দেখবেন শর্টকাট হয়ে আছে। এমনকি কম্পিউটারের কোনো যন্ত্রাংশ সে নষ্ট করতে পারে, যেমন হচ্ছে হার্ড ডিস্ক।
হার্ড ডিস্ক যন্ত্রাংশ নষ্ট করতে পারে, আবার হার্ড ডিস্কে বিভিন্ন ধরনের ডেটা আছে সেগুলো মুছে ফেলতে পারে। এখন ইমেল থেকে অন্য কম্পিউটারে, এখন এই এই যে আমি বললাম একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে যাবে, কিভাবে যেতে পারে? পেনড্রাইভের মাধ্যমে। এই যে বলছে প্রায়শই, প্রায়শই মানে অনেক শতবার পেন ড্রাইভের মাধ্যমেও এই ভাইরাস গুলো ছড়িয়েছে, আবার ইমেইলের মাধ্যমে ছড়াতে পারে। তা বলছে হচ্ছে দুর্নীতি পরায়ণ নিরাপত্তা সফটওয়্যার, রাফ সিকিউরিটি সফটওয়্যার, অর্থাৎ যখন একটা পপ আপ উইন্ডোজ আসে যা নিরাপত্তা আপডেট বা সতর্কতা বিজ্ঞাপন দেয়, সেটা বৈধ বলে মনে হয়। অর্থাৎ ধরেন আমার এখানে আমার কম্পিউটারে একটা ভাইরাস অ্যাটাক হয়েছে, ভাইরাস আছে। এখন আমাকে কি দেখাচ্ছে, কম্পিউটারে একটা পপ আপ উইন্ডোজ হঠাৎ করে আসলো, এসে আমাকে বলতেছে কি যে বলতেছে যে আপনার একটা আপডেট দরকার, কিংবা ধরেন কোনো বিজ্ঞাপন আসলো, হ্যাঁ। তো এইগুলাকে কি মনে হয়, আপডেট দরকার একটা পপ আপ উইন্ডোজ যদি আমাকে বলে যে আপনার কম্পিউটারে এই আপডেটটা দরকার, তাহলে আমি কি মনে করবো? সেটাকে অবশ্যই বৈধ মনে করব। মানে কি, যে সে লিগাল, লিগাল কোনো আপডেট আসছে। এবং ব্যবহারকারীতে আপডেট বা অবাঞ্ছিত সফটওয়্যারটি ইনস্টল করার একটা লিঙ্কে ক্লিক করতে অনুরোধ করে, কিংবা আমাকে বললো যে এই সফটওয়্যারটা আপনি আপডেট করেন, কিংবা এই সফটওয়্যার, অন্য একটা সফটওয়্যার দেখে বলতেছে এটাকে ইনস্টল করার জন্য এখানে ক্লিক করেন। এগুলো দেখলে মনে, হঠাৎ করে দেখলে মনে হয় যে, বা যারা বুঝে না তারা দেখলে মনে করে যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই সফটওয়্যারটি ইনস্টল করলে আমার কম্পিউটারটা দ্রুত চলবে, ফাস্ট হবে, কিংবা এই আপডেটটা নিলে আমার কম্পিউটারটা ফাস্ট হবে, তাহলে আমি এই আপডেটটা নিয়ে নিই। যদি ক্লিক করি তাহলে কি, ব্যবহারকারী নিজের অজান্তে ওই দূষিত সফটওয়্যারটা ডাউনলোড করতে শুরু করে দিল। অর্থাৎ আমি ডাউনলোডে, ওই যে ইনস্টল করতে বললো বা আপডেট করতে বললো, আমি ক্লিকও করলাম, তাহলে কি ডাউনলোডও দেখাবে যে হ্যাঁ একটা সফটওয়্যার ডাউনলোড হচ্ছে, কিন্তু মেইনলি কি ডাউনলোড হইলো? একটা ভাইরাস বা একটা ম্যালওয়্যার ডাউনলোড হইলো, একটা দূষিত সফটওয়্যার ডাউনলোড হইলো। মূলত নিজেরই সে কি করলো, আমি কি করলাম, নিজেরই ক্ষতি করলাম। তারপর বলছি ট্রোজান হর্স। এটা কি? ট্রোজান হর্স জিনিসটা কি? ট্রোজান হর্স হচ্ছে কম- ব্যবহারকারী তার কম্পিউটারের সাথে ট্রোজান হর্স সফটওয়্যার দিয়ে অন্য কম্পিউটারকে সংক্রমিত করতে পারে। দিস ইজ ওয়ান কাইন্ড অফ ভাইরাস অর ম্যালওয়্যার। তো এটা কি করতে পারে, এই সফটওয়্যার দিয়ে নিজের কম্পিউটারের সাথে অন্য কারো কম্পিউটারও সে সংক্রামিত করতে পারে। ব্যবহারকারী বৈধ বলে মনে করে এমন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে যা প্রকৃতপক্ষে বিপজ্জনক। এটি তাহলে মানে, এটা বলা হচ্ছে যে ট্রোজান হর্স কম্পিউটারে কিভাবে আসে সেটার কথা বলছে। যে ধরেন আমাকে এই আগের মতোই বললো, একটা অ্যাপ্লিকেশন দেখায়, বললো যে এটা আপনি ডাউনলোড করেন, আপনার কম্পিউটারে এই এই সুযোগ সুবিধাগুলো পাবেন। তাহলে আমি কি করলাম, বিজ্ঞাপনটা দেখে বা ওই পপ আপ উইন্ডোজটা দেখে আমি ডাউনলোড করা শুরু করলাম। আর সেটার সাথে কে নেমে আসলো, ট্রোজান হর্স ভাইরাসটা নেমে আসলো। এটা ইনফেক্টেড ফাইলের মাধ্যমে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রামিত হয়। ট্রোজান হর্স যদি ফাউন্ড হয়, রিভিউ হার্মফুল অর পটেনশিয়াল আনওয়ান্টেড সফটওয়্যার, অর্থাৎ আমার উইন্ডোজ ডিফেন্ডার অ্যালার্ট যে আছে, কম্পিউটারে অন করা আছে উইন্ডোজ ডিফেন্ডার অ্যালার্ট, সে কি করে, যদি ট্রোজান হর্স নেমে আসে কম্পিউটারের মধ্যে, তাহলে সে কি করবে, তখন আমার উইন্ডোজ ডিফেন্ডার অ্যালার্ট আমাকে জানাবে, একটা পপ আপ উইন্ডোজ দিয়ে জানাবে যে আপনার কম্পিউটারে একটা হার্মফুল আনওয়ান্টেড সফটওয়্যার, হচ্ছে যে সফটওয়্যারটা আমরা চাচ্ছি না, একটা হার্মফুল সফটওয়্যার ইনস্টল হয়েছে বা পাওয়া গেছে।